ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিডিএ টেস্ট পেপার 2024 এর পেজ নাম্বার 161 সলভ করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে এর আগে যে পেজগুলো আছে সেগুলো সলভ করে দেখেছি। তো শুরু করো আজকের প্রথম বিভাগ ক এর প্রথম কোশ্চেনে দেখো সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো। তাহলে প্রথম অ্যান্সারটা কি আছে? CO2, তার সাথে আছে CFC, CH4 আর N2O। উত্তর হবে CO2। ঠিক আছে, এটার আমি তোমাদের নোটটা অর্থাৎ পিডিএফটা আমি দিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো প্রথম হচ্ছে কি সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো কি CO2 এবং কত পার্সেন্ট থাকে? 50% থাকে। দেখো পরের কোশ্চেনে বলা আছে কি যে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। এবার অপশন দেওয়া আছে পিবি সমান 8RT, পিবি সমান RT/4, পিবি সমান RT আর পিবি সমান RT/2। এটা উত্তর হবে দেখো কিভাবে করে, এরকম কোশ্চেন পরীক্ষায় দিতেই পারে। দেখো আমরা জানি আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ পিবি সমান NRT হয় আর এনকে W/m × RT লেখা যায়। এরপর 8 গ্রাম বলেছিল অক্সিজেন, তাহলে প্রদত্ত ভর অক্সিজেনে কত দেওয়া আছে? 8 গ্রাম। আর মোলার ভরটা কত না? অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, কারণ H2 16 হয়, তাহলে O2 2 পরমাণু হয়, তাহলে দ্বিপরমাণু হওয়ার জন্য 2 × 16 অর্থাৎ 32 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই মানটা যদি বসাই তাহলে পিবি সমান কত হবে? 8/32 RT, অর্থাৎ পিবি সমান 1/4 RT। 1/4 RT দেখো তোমাদের অপশন বিতে রয়েছে RT/4, তাহলে এখানে উত্তর হবে কি? অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটি খুব সুন্দর দিয়েছে 1.3তে পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয় তবে পৃথিবীর কত মোল লোক আছে তা হলো। এবার অপশান দেওয়া আছে, তাহলে এত সংখ্যক যদি হয় তাহলে মোল কত আছে? তাহলে অ্যাভোগাড্রোর রেসপেক্টে আমরা করব। কিভাবে করেছি দেখো, 6.022 × 10⁻23 সংখ্যক মানে হচ্ছে 1 মোল। তাহলে একে কত হচ্ছে আর 7 × 10⁹ কত হচ্ছে? ক্যালকুলেশন যদি করো এর মান হয় 1.16 × 10⁻40, অর্থাৎ তোমাদের এখানে অপশন ডি হচ্ছে উত্তর। তাহলে অপশন ডি, তাহলে কেমনভাবে করলাম দেখলে, অ্যাভোগাড্রো সংখ্যক মান হচ্ছে 1 মোল, তাহলে একে কত আর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা। এরপরে 1.4-এ দেখো, 1.4-এ দেওয়া আছে একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? কোশ্চেনটি ইম্পর্টেন্ট, তাপীয় প্রসারণ চ্যাপ্টার থেকে এটা পেয়ে যাবে। দেখো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি x হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 3/2x অর্থাৎ 1.5x। কেন না? আমরা জানি আলফা সমান β/2 সমান γ/3। তাহলে ক্ষেত্রের সাথে আমাদের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সম্পর্ক কি দিতে পারি যে আয়তন অর্থাৎ গামা সমান কত লেখা যায়? 3/2 বিটা। তাহলে 3/2 বিটা হলে 3/2 মানে 1.5, এখানে বিটা মানে কি ধরেছে? এক্স ধরেছে, তাহলে আমরা লিখতে পারি 1.5x। এই রিলেশনগুলো কিন্তু টেস্ট পেপারে পেজে পেজে রয়েছে, এই জায়গাটা ভালো করে ক্লিয়ার হবে। এটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আলফা বিটা আর গামা এর অনুপাত কত হয়? 1:2:3। এর নিচে কিছু নয় মানে কত ভ্যালু হবে না? এটা ভ্যালু হবে 1। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো দৃষ্টিক্ষেত্র, কোন দর্পণে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়? মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে। তার দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয় কোথায়? উত্তল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণ প্রয়োজনে আমরা স্ট্রিট লাইটে ব্যবহার করে থাকি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পরের কোশ্চেন হচ্ছে 1.6-এ আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর। আলোর বর্ণ নির্ভর করে কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর বিস্তার। মনে রাখবে বর্ণটা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, তাহলে অপশান সি তরঙ্গ দৈর্ঘ্য উত্তর হবে। ঠিক আছে, এরপরে দেখো 1.7-এ ওহমের সূত্র মেনে চলে অর্ধপরিবাহী ডায়োড, ট্রায়োড আর ধাতব পরিবাহী। দেখবে অর্ধপরিবাহীর দুটো উদাহরণ হয় ডায়োড আর ট্রায়োড। ঠিক আছে, তাহলে এখানে এগুলো কিছুই হবে না, উত্তর হবে অপশন ডি ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীরা ওহমের সূত্র মেনে চলে, আর ওহমের সূত্রের গাণিতিক রূপ কী হয়? V = IR। তাহলে ওহমের সূত্র মেনে চলে কারা? ধাতব পরিবাহী, আর অপশন ডি। আর ওহমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে V = IR। পরের কোশ্চেন 1.8-এ আছে তড়িৎ বিভবের মাত্রার সংকেত কি? দেখো এইভাবে কিন্তু তোমরা করবে, হঠাৎ করে তোমরা ডাইরেক্ট মাত্রাটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, সিস্টেমটা শিখে নাও তাহলে আরামসে বুঝতে পারবে। দেখো ডাব্লু সমান হয় QV, তাহলে V সমান কত? W/Q। আচ্ছা ডাব্লু মানে কি? কার্য, আর কার্য মানে কি? বল ইন্টু সরণ বাই আধান কিউ। তার বলের জন্য কত হয়? mL/10⁻², সরণের জন্য L, আর নিচে কত আছে? IT। তাহলে উপরে দেখো L² হয়ে গেল, তাহলে mL² T⁻², আর নিচে আছে IT। তাহলে এখান থেকে লেখা যায় mL²
টি টু দি পাওয়ার -2 আছে, আর এই টিটা উপরে গেলে -1, তাহলে টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তাহলে এইটা তোমরা অপশন এতে পেয়ে যাচ্ছ। দেখো অপশন এতে তোমরা পেয়ে যাচ্ছ যে ml² টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, আর ml² টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। ঠিক আছে, তাহলে অপশন এ তড়িৎ বিভবের মাত্রের সংকেত। 1.8 এর পরে এরপর 1.9 কি বলছে, নিউক্লিয় রিয়েক্টারে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়। নিউক্লিয় রিয়েক্টার বা নিউক্লিয় চুল্লি বলা হয়। নিউক্লিয় চুল্লিতে যে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের ডয়টেরিয়াম, বি দিয়ে বলা হয় যে বি, অপশন বি D2O, ডয়টেরিয়াম বা ভারী জল। এছাড়া যদি বলে এটাও মনে রাখবে, সেটা হচ্ছে গ্রাফাইট। এরপর 1.10 অর্থাৎ 10-এর কোশ্চেন, কোপার হলো একটি কি, ক্ষার, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু আর ইউরেনিয়াম মৌল। মনে রাখবে এটা মুদ্রা ধাতু হবে, অর্থাৎ অপশন সি মুদ্রা ধাতু। শ্রেণী কত থাকে, 11 নম্বর শ্রেণীতে থাকে। মুদ্রা ধাতুগুলো 11 নম্বর শ্রেণীতে অবস্থান করে। 11 কোশ্চেন কি দেওয়া আছে, LiH অণুতে এইচ কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে। LiH মনে রাখবে একটা তড়িৎযোজী যৌগ হয়, আর হাইড্রোজেন তার কাছাকাছি কে নোবেল গ্যাস আছে, হিলিয়াম আছে। তাহলে অপশন এখানে কী হবে, হিলিয়াম। তাহলে অপশন ডি হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে রেডিমেড পেয়ে যাবে। আর যদি পিডিএফটা নিতে চাও তার জন্য একটা নির্দিষ্ট চার্জ করা আছে, সেটা হচ্ছে 10 টাকা করে। আর সেটা আমার যে নাম্বার দেওয়া আছে ওইখানে, সেই নাম্বারে তোমাকে বাই কিছু, অর্থাৎ ফোনপে, পেটিএম কিছু মাধ্যমে সেন্ড করে দিতে পারো। তো এরপরে দেখো 1.12 পরের কোশ্চেনে দেখো, পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতব মূলক শনাক্ত করা হয়। H2S, H2, NO2 আর NH3। মনে রাখবে ধাতব মূলক শনাক্ত করার জন্য H2S বা হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো 1.13, কোনটি কোপারের আকরিক নয়। কোপার গ্লান্স, মেলাকাইট, হিমাটাইট আর কিউপ্রাইট। মনে রাখবে কোপারের আকরিক নয় যেটি, সেটি হচ্ছে আমাদের হিমাটাইট। রেড হেমাটাইট লোহার আকরিক হিসাবে ধরা হয়। তাহলে এটা হচ্ছে উত্তর, অপশন সি। পরের কোশ্চেন 1.14, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত মান, ওজন বা ভর কথাটা বললে তখন নিয়ম হচ্ছে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন, আর অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন হওয়ার জন্য হাইড্রোজেনের ভর কত হয়, 1 হয়, 1H1। তাহলে দুটো থাকার জন্য 2 × 1। আর অক্সিজেন কি থাকে, অক্সিজেন হচ্ছে 8 ও 16। তাহলে কি থাকে 1, অক্সিজেন O2 থাকে। তাহলে O2-র জন্য কী হলো না, 2 × 8। ওকে, বোঝা গেল ওটা। তাহলে এইখান থেকে যদি করি তাহলে 2:16, অর্থাৎ আমরা বলতে পারি 1:8। তাহলে দেখো জলের ক্ষেত্রে ন্যাচারালভাবে হাইড্রোজেন দুটো থাকে, অক্সিজেন একটা থাকে। তাহলে 2 × হাইড্রোজেন ভর, আর এটা অক্সিজেন 1 থাকে বলে 1:16 হবে। সরি, এই জায়গাটা ভুল হয়েছে, যে 1:16 হবে। তাহলে 1:16 জন্য 16 হলো। অক্সিজেন O2 নয়, আমরা জলের ক্ষেত্রে লিখি কি H2O। তাহলে অক্সিজেন 1 ভাগ থাকে, আর হাইড্রোজেন ক ভাগ থাকে, 2 ভাগ থাকে। তাহলে 2:16 অর্থাৎ 1:8। আর 1:8 হচ্ছে অপশন বিতে আছে। আর যদি বলে যে আয়তন কত, তাহলে মনে রাখবে হাইড্রোজেন ক ভাগ থাকছে, 2 ভাগ, তাহলে 2। আর অক্সিজেন ক ভাগ থাকে, 1 ভাগ, তাহলে 1। যদি আয়তন কোশ্চেনে দেয় তাহলে 2:1 অনুপাত হবে। তো এখানে উত্তর হবে অপশন বি। তারপরে 15 অর্থাৎ 15 কোশ্চেন দেখো। 15 কোশ্চেন বলেছে একটি আইউপিএসি নেম বার করতে বলেছে, যেটা জৈব রসায়ন থেকে তোমরা পাবে। CH3CH ব্র্যাকেটে OH CH3, এর আইউপিএসি নাম কি। দেখো কীভাবে করতে হয়, দেখো এটা আমি করে দেখিয়েছি। CH3CH CH3, এখানে কীভাবে বন্ডিংটা হয়, এই যে CH-এর পর OH আছে, যার পরে দিবে মানে তার তলাতে OH-টা থাকবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, মাঝেরটা CH এর নিচে হচ্ছে OH। মনে রাখবে কার্বন থেকে কাউন্টিং করা শুরু হয়। তাহলে এখানে কটা কার্বন, একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে ঠিক আছে, 3টে হলো। 3 মানে কি হয়, প্রোপ হয়। 1 মানে মিথ, 2 মানে হচ্ছে ইথ, 3 মানে হচ্ছে প্রোপ, 4 মানে হচ্ছে বিউট, 5 মানে হচ্ছে পেন্ট, 6 হচ্ছে এক্সা, 7 হচ্ছে হেপ্টা, 8 হচ্ছে অক্টা, 9 হচ্ছে ননেন, আর 10 হচ্ছে ডেকেন। তার সাথে আরও 11 হয় আনডেকা, আর 12 হয় দোডেকা। তো মনে রাখবে এখান থেকে 7 পর্যন্ত মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে 3টে কার্বন হওয়ার জন্য আমরা কি লিখতে পারি, প্রোপান বা প্রোপ। এরপর দেখো 2-এর নিচে OH মূলক আছে, আর OH মূলকে আমরা অল বা অ্যালকোহল মূলক হিসাবে ধরি। তাহলে কী বলবো, প্রোপান টু অল। আর প্রোপান টু অল কোথায় আছে, অপশন বিতে আছে, প্রোপান টু অল। ঠিক আছে, এরপর বিভাগ ক্ষয়ের কোশ্চেন দেখো। বিভাগ ক্ষয়ের প্রথম কোশ্চেন, CFC কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। তাহলে ওজোন স্তর হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু, এটা উত্তর হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। 2.2-তে আছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে। তাহলে NO গ্যাস, দ্যাট ইজ কল্ড নাইট্রিক অক্সাইড, যেটা আমাদের কি করে না, আমাদের O3 স্তরকে ভাঙতে সাহায্য করে। তারপরে অথবা দিয়ে আছে CNG-র মূল উপাদান কি, এটা মিথেন হবে, অর্থাৎ CH4।
কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণু দ্রুতি কত হয়, মনে রাখবে আদর্শ গ্যাসের অণু দ্রুতি 0 হয় এবং সেটা যদি অ্যাকুরেট ভ্যালু বলো তাহলে তার মান হয় 0.8 মিটার পার সেকেন্ড। তাহলে এর আগের কোশ্চেনের উত্তরগুলো তো এখানে দেওয়া আছে, দেখো 93 থেকে 95 হচ্ছে মিথেন গ্যাস থাকে, নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতাতে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের রূপ ধারণ করে। তারপরে কোশ্চেন ছিল যে তরলের, পরের কোশ্চেনটা দেখো যে 2.5-এ তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি। সবসময় মনে রাখবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কারণটি কি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা আর, আর মানে হচ্ছে রিয়েল, তাহলে গামা আর এর মানটা হচ্ছে গামা এ মানে হচ্ছে অ্যাপারেন্ট অর্থাৎ আপাত প্লাস গামা জি অর্থাৎ পাত্রে প্রসারণ। বলা হয় তরলের প্রকৃত প্রসারণ সমান হচ্ছে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রে প্রসারণ। তাহলে সবসময় মনে রাখবে যে প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা সবসময় আপাত থেকে বড় হয়। এর অথবাতে আছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, মনে রাখবে জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স অথবা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো জুল ইন্টু সেকেন্ড ইনভার্স একে এক কথায় ওয়াট হিসাবে ধরা হয়। তা 2.5-এর কোশ্চেন বলে দেওয়া হলো। এবার দেখো অথবা দেখি আছে, এটা তো অথবা হলো। 2.6 বলছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে। দেখবে অবতল দর্পণের 6টা কন্ডিশন হয়, তো লাস্ট কন্ডিশনটাতে অসৎ বিম্ব গঠন করে, আর সেই কন্ডিশনটা আছে যখন বস্তুকে দর্পণে মেরু আর ফোকাসের মধ্যবর্তী রাখা হয়, অর্থাৎ ওটাকে বলে মেরু আর এফ হচ্ছে ফোকাস, আর এর মাঝখানে যে কোনো স্থানে যদি রাখি তাহলে দর্পণের কি হয় না, দর্পণ অসৎ হয়ে যায়, বাকি সব ক্ষেত্রে কিন্তু সৎ হয়। আর বস্তু যেদিকে থাকে দর্পণের বিপরীত প্রান্তে প্রতিবিম্ব তৈরি হয়, আর এই ছবিটি এরকম গঠিত হয়। এবং কী কী ক্যারেক্টারিস্টিক হয়, এটা হচ্ছে অসৎ হয়, উপর দিকে থাকার জন্য সমশীর্ষ হয়, আর বস্তুর তুলনা আকারে বিবর্ধিত বা বড় হয়। 2.7-এ ছিল জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে। মনে রাখবে জলের মধ্যে বায়ুর বুদবুদ উত্তর লেন্সের ন্যায় আচরণ করে। ঠিক আছে, এবার 2.8-এ দেখো কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কাদের কমে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে, আর সেটা হচ্ছে কি সিলিকন জার্মেনিয়াম এগুলো। মনে রাখবে এখানে টি প্রপোর্শনাল 1/r হয়, আর যদি রোধ যদি বলে পরিবাহীর ক্ষেত্রে কী হয়, টি প্রপোর্শনাল r, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে রোধ তাদের বাড়ে। এখন তারপরে কোশ্চেন আছে, তাহলে উদাহরণ কী হবে, সিলিকন জার্মেনিয়াম এখানে উদাহরণ হবে। -1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। মনে রাখবে -1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ সংখ্যা যখন বলবে তখন আধানের কোয়ান্টায়ন বলে একটা সূত্র বা শর্ত হয়, সেটা হচ্ছে কিউ সমান +-ne। তাহলে এন সমান কত হবে, +-q/e। তাহলে প্লাস মাইনাস কিউয়ের জায়গায় -1 বসালাম, আর ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁹ -1 সে কেটে যাবে, আলটিমেট রেজাল্টটা সর্বদা পজিটিভ হবে, তার জন্য সামনেও আছে দেখো প্লাস মাইনাস। এর মানটা হয় 6.25 × 10⁸ টি, আর টিটা যদি নাও লিখো এসে যায় না, তাহলে 6.25 × 10⁸ হয়। এরপর 2.10 কোশ্চেন দেখো, 2.10-তে বলা আছে নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম। কি বলেছে, বেশি না কম, কোনটা হবে। তাহলে সবসময় মনে রাখবে যে বেশি হয়, নিউক্লিয়নগুলির মোট ভর নিউক্লিয়াসের ভর অপেক্ষা বেশি হয়, কারণ আমরা ভর ত্রুটি বলে একটা ক্যালকুলেশন হয় যেটা আমরা পারমাণবিক নিউক্লিয়াসে পড়েছি, যে ∆m সমান z(mp) + a - z(mn) - m(a, z)। z(mp) হচ্ছে হচ্ছে আমাদের প্রোটনের সংখ্যা, আর mp হচ্ছে প্রোটনের ভর, প্লাস a - z হচ্ছে নিউট্রন সংখ্যা, আর mn হচ্ছে নিউট্রনের ভর। তাহলে এই দুটোকে নিয়ে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়নের মোট ভর, নিউক্লিয়ন মানে কি, প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয়। তাহলে নিউক্লিয়নের সবসময় মোট ভরটা নিউক্লিয়াসের m(a, z) মানে হচ্ছে নিউক্লিয়াসের ভর। এর থেকে কি হচ্ছে, এটা আগে মাইনাস দিয়ে এটা, তাহলে এর ভরটা সবসময় কী হবে, বেশি হবে বা বড় হবে। আমাদের এরপরে আছে 2.10 অর্থাৎ 10-এর অথবার কোশ্চেন কি আছে, বলছে 6C14। দেখো 6C14 পরমাণু থেকে কোন কণা নির্গত হয়ে 7N14 পরমাণু উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে 6C14 থেকে যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলে 7N14 হয়। মনে রাখবে বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবং পরমাণু নিউক্লিয়াস থেকে 3টে কণা বা 3টে রশ্মি নির্গত হয়, একটা হচ্ছে আলফা, একটা বিটা আর একটা গামা। আলফার ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 2 একক বৃদ্ধি নয় 2 একক হ্রাস পায়, আর ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। উপরটাকে বলে ভর সংখ্যা, নিচটাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়।
বিটার ক্ষেত্রে কী হয় না, বিটার ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আর গামার ক্ষেত্রে কোনো ঘটনাই হয় না, গামার ক্ষেত্রে ভৌম স্তর থেকে উত্তেজিত স্তরে পৌঁছায় আর উত্তেজিত থেকে ভৌম স্তরে পৌঁছায়। আর এই সূত্রটা আমার পায় ফাজান আর সঠিক স্মরণ সূত্র থেকে পাওয়া যায়। তো এখানে উত্তর হবে কি বিটা কণা নির্গত হয়। 2.11 যে বাম স্তম্ভ বা ডান স্তম্ভ আছে সেখানে হবে কি গ্যালভেনাইজেশন হচ্ছে জিঙ্ক, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডন, ডুরালুমিনে প্রধান উপাদান হচ্ছে এল যেটা 95% থাকে, আর অ্যানোড মাডে উপস্থিত থাকে পিটি, আরও অনেকগুলো থাকে পিটি, এইউ আর এজি। এবার 12 কোশ্চেনে কী বলা আছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষণে মনে রাখবে ডিসি বা আমাদের বলা হয় সমপ্রবাহ, তাই ডিসি বা সমপ্রবাহ হয়ে গেল। কোপার বিশোধনে অ্যানোডে কি ব্যবহৃত হয়, মনে রাখবে কোপার বিশোধনে অ্যানোডে যে ব্যবহার হয় সেটা হচ্ছে অশুদ্ধি কোপার দণ্ড, অশুদ্ধ কোপার দণ্ড। চ্যালকোজেন গ্রুপ কততে থাকে 16তে। একটা পরমাণুর ক্রমাঙ্ক অথবা দিয়ে দিয়েছে দেখো একটি পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে 16। মেন্ডেলিভের পর্যায় সাধারণত অবস্থান কী, তাহলে অবস্থান মনে তার পর্যায় এবং শ্রেণী দুটোই বলছে। পরমাণু ক্রমাঙ্ক 2 মনে তাকে ভাঙলে কত হয় 2, 8 আর 6। জটা পাটে ভাঙবে, কটা পাটে ভেঙেছে 1, 2 আর 3টে, তাহলে সেটাকে তার পর্যায় বলা হয়। তাহলে কত নম্বর পর্যায় হবে 3য় নম্বর পর্যায়। লাস্টে যদি 6 থাকে তাহলে তখন লিখতে হয় 6B, কারণ মেন্ডেলিভের হিসাবে, কারণ মেন্ডেলিভের হিসাবে আমরা উপশ্রেণী পাই 1 থেকে 7 পর্যন্ত, তার জন্য 6B। তুমি এ আর বি কী করে বুঝবে, 1 থেকে 4-এর মধ্যে যদি লাস্ট পরমাণু ক্রমাঙ্কটা বা ইলেকট্রন সংখ্যাটা থাকে তাহলে তখন কি হবে না এ হয়, আর 4-এর পর হলে তখন বি দিয়ে শুরু করা হয়। আর আধুনিকের হলে কি সহজ না, তৃতীয় পর্যায়ে তো হচ্ছে 3টে পার্ট, আর লাস্টে যদি 6 থাকে বা 2-এর অধিক যদি হয় তাহলে 10 দিয়ে যোগ করতে হয়। তাহলে এখানে কী হবে 10 + 6 হচ্ছে 16 নম্বর শ্রেণী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 13 কোশ্চেনের অথবা হলো। এবার 14 কোশ্চেনটা দেখো। 13 পর 14তে বলেছে যে NaLiRK এর ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। ক্রমবর্ধমান পরমাণুর আকার মানেটা কি হয়, দেখো NaLiRK এবার এরা কিসে আছে, এরা সর্বদা আমাদের শ্রেণী বরাবর আছে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে যখন আসবে, অর্থাৎ উপর থেকে যখন নিচে আসে তখন তার পরমাণু আকার বৃদ্ধি পায়। তাহলে দেখো সবচেয়ে বড় হবে পটাশিয়াম, তারপর হবে সোডিয়াম, আর সবচেয়ে ছোট হবে কি না লিথিয়াম। তাহলে পরমাণুর আকার Li Na K, ক্রমবর্ধমান বলেছে, তাহলে ছোটো থেকে বড় এইভাবে সাজালাম। এরপর বলছে স্মেলিং সল্ট তৈরি হয় কি গ্যাস উৎপন্ন হয়, স্মেলিং সল্ট তৈরিতে স্মেলিং সল্টের জন্য অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে 2.15 ছিল স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়, অ্যামোনিয়া। অথবা দিয়ে একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য এবং গরম জলে অদ্রাব্য, তাহলে মনে রাখবে এটা H2S হয়, ঠান্ডা জলে দ্রাব্য এবং গরম জলে অদ্রাব্য হয়। H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস হয়। এরপর আমাদের আছে 2.16 16তে N2 অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, পরীক্ষাতে খুব আসে N2 অণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। N2 অণুর গঠনটা আগে দেখে নাও, N2 হচ্ছে 7, নাইট্রোজেন 7 হয়, তাহলে 2 আর 5, তাহলে লাস্ট কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেটাই তার নিজস্ব ইলেকট্রন হিসেবে ধরা হয়। তাহলে এখানে মোট কটা আছে নাইট্রোজেন 5টা, আবার এই নাইট্রোজেন N2 বলেছে মানে 2টো নাইট্রোজেন পরমাণু আছে, তাহলে এরও 5টা, তাহলে এর নিজস্ব 5টা আছে, আর এর এইদিকে 3টে নিবে, নিয়ে কী করবে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। আর এর নিজস্ব 5টা আছে আর এইদিকে 3টে নিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এ যখন সমযোজী বন্ধন করছে তখন নাইট্রোজেনের মোট এই ঘরটাতে কত হচ্ছে 8টা, আবার এরও ক্ষেত্রে 8টা, তাহলে 3টে করে মোট যে 6টা রয়েছে। হ্যাঁ, তাহলে এই থেকে দুটো করে সিঙ্গেল বন্ড হয়, তাহলে 2টো ইলেকট্রনের জন্য একটা সিঙ্গেল বন্ড, আরও 2টোর জন্য আরেকটা, আরও দুটো এটা, তাহলে ট্রিপল বন্ড তৈরি হয়েছে। এবং কটা লোন পেয়ার রয়েছে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2 জোড়া রয়েছে, তাহলে মনে রাখবে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। আয়রন সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা আছে বা যৌগ চ্যাপ্টারটা আছে সেখান থেকে এই লুইস স্টুয়ার্ট এবং কোজেলের যে ঘটনাগুলো আছে, তড়িৎযোজী যে আমাদের গঠনগুলো, এগুলো ভালো করে দেখবে কারণ এগুলো পরীক্ষাতে রিপিট করে। এরপরে 2.17 কি আছে, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি, মনে রাখবে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ আছে সেলুলোজ, স্টার্চ, এগুলো প্রাকৃতিক পলিমারের উদাহরণ। আর লাস্ট কি আছে 2.18 ইথানল এবং ডাইমিথাইল ইথারের মধ্যে সম্পর্ক কি, ইথানল হচ্ছে CH3CH2OH আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3OCH3, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ আর এটা হচ্ছে আমাদের ইথার গ্রুপ। এরা একই আণবিক সংকেত হয়। দেখো কিভাবে আণবিক সংকেত চিনবে, দেখো এখানে কটা কার্বন আছে 2টো, আর এদিকে দেখো 3টে আর 2টো 5টা আছে 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে এটা কি বডিটা হচ্ছে না C2 হচ্ছে, আর এই 6 আর একটা O হচ্ছে। আর এইটারও যদি দেখো 2টো কার্বন 6টা হাইড্রোজেন আর একটা আমাদের অক্সিজেন, তাহলে C2H6O। তাহলে আণবিক সংকেত বা আণবিক গঠনটা কি একই, কিন্তু বিভিন্ন
তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট কার্যকারী মূলক ঘটিত আইসোমার, কার্যকারী মূলক আলাদা, এর OH আর এটা হচ্ছে এর ইথা। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট কার্যকারী মূলক ঘটিত আইসোমার। তাহলে এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে তোমাদেরকে দেখো 161 অর্থাৎ 161 নম্বর পেজকে সলিউশন করে দেখিয়েছি। পরের ভিডিওতে তোমরা এর পরের পেজটাকে সলিউশন করে দেখবে। তো এরপরে যে ভিডিওটা হবে সেটা যে পেজ নাম্বার 182 অর্থাৎ 182 পেজ। এর আগের ভিডিওগুলোতে এর আগে যে পেজগুলো আছে সেগুলো সলিউশন করেছি, যেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া আমাদের যে প্লেলিস্ট সেকশন আলাদা করে ক্রিয়েট করা আছে সেখানেও পেয়ে যাবে। আর যদি PDF নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।